স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। জিরা, দারচিনি, গোলমরিচ এগুলো একটু নিয়ন্ত্রণে আছে, তো শুধুমাত্র এলাচিটা একটু বাড়তি। চিনি, দুধ, তারপরে আপনার পোলাও চাল, কোনো কিছু দাম বাড়ে নাই। সব মাছের দাম বাড়িছে, কিন্তু মাছ তো মিলতেছে না। দেশি মাছের অনেক দাম, কোরবানিটা বেশি কম, তো সেই জন্য দাম বেশি। মুরগির দামটা যদি আরেকটু কম হইতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো আর কি। দাম বাড়ার কারণ এখানে তো আমরা তো খামারের যাই না, এখন মাহাজনেরা নিয়ে আসে, মাহাজনেরা বলতেছে ওদের কিনাই নাকি বেশি লাগতেছে। ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিনে চড়া মশলার বাজার, বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস সহ বিভিন্ন সবজি। তবে সহনীয় পোলার চাল, তেল, সেমাই, চিনি, ডিম সহ বিভিন্ন পণ্যের দাম। এবার করাই কিন্তু আমি বাক্কা লাভবান হইছি পরে এইবার আমার দিছে, এইবার আমি আর কত বাড়ায় করছি। সূর্যমুখী বীজ চাই না, এই ফলটা করলে তো অল্প করে যে লাভবান হওয়া যায় আর কি। রেটও ভালো, তাদেরকে 250-300 টাকা প্রতি লিটার তেল সেল করা যায়। সূর্যমুখী তেলের চাহিদা বাড়ায় নতুন করে এই ফুল চাষে আগ্রহেই বাড়ছে কৃষকদের। সিলেটের বিভাগে সূর্যমুখীর বাণিজ্যিক চাষ হয়েছে প্রায় 772 হেক্টর জমিতে। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো বাজার প্রসঙ্গ। ঘনিয়ে আসছে ঈদ, বাজারে বাড়ছে ঈদ পণ্যের চাহিদা। পোলার চাল, সেমাই, চিনি সহ বিভিন্ন পণ্যের দাম সহনীয় থাকলেও চড়া মশলার বাজার। এইসব বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম, খুলনার মিস্ত্রিপাড়া থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী, বরিশালের পোর্ট রোড বাজার থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান এবং ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হবেন ইমতিয়াজ আহমেদ। তবে শুরুতেই চট্টগ্রামের ফয়সাল, আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রামের বাজারে ঈদের পণ্যের দরদাম কেমন দেখছেন? কিছুটা বেলা করেই জমেছে শুক্রবারের রোজার বাজার, যেহেতু রোজায় মানুষ সেহরি খেয়ে দেরিতে ঘুম থেকে উঠেছেন। কর্ণফুলী বাজার মূলত 11টার পর থেকেই কিছুটা জমজমাট হয়, এবং আমরা এখন দেখছি যে যেসব কাঁচা পণ্য মানুষ কিনতে আসছেন, মাংস কিনতে আসছেন, তার পাশাপাশি অনেকেই কিন্তু ঈদের যে সকল খাবার আছে, ঈদের যে সকল খাবার রান্না করা হয়, সে সকল খাবারও কিন্তু তারা কেনাকাটা করছেন। এবং এখানে আসলে মূলত বেশি বিক্রি হচ্ছে সেমাই, পোলাও, চিনি সহ বিভিন্ন বাদাম এবং মশলা। তবে আমরা যেটি দেখেছি অধিকাংশ পণ্যের দাম কিন্তু সহনীয় রয়েছেন বলছেন ক্রেতা এবং বিক্রেতারা। বিশেষ করে পোলাওয়ের যে দাম, সেমাইয়ের যে দাম কিংবা চিনির যে দাম, সেগুলো নিয়ে সন্তুষ্টি আছে। বিশেষ করে আমরা যেটি দেখেছি যে আসলে গত বছরের তুলনায় পোলাও কিন্তু 15 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে, সেমাইও কিন্তু বিক্রি হচ্ছে 5 টাকা কমে, 5 থেকে 10 টাকা কমে, এবং চিনির দামও মোটামুটি 15 থেকে 20 টাকা কম গত বছরের সাথে যদি আমরা তুলনা করি। আর এখানে বাড়তি পাওয়া যাচ্ছে আসলে এলাচের দাম, এলাচের দামে আগুন বলছেন বিক্রেতারা। যেটি গত বছর বিক্রি হয়েছিল এলাচ 3600 থেকে 3700 টাকায়, সেটি কিন্তু এবার কেজি 5000 টাকার বেশি বিক্রি হচ্ছে। এবং জিরার দাম কিছুটা কমেছে, এবং আমরা যেটি দেখেছি পাউডার দুধের দামও কিন্তু কিছুটা বাড়তির দিকে আছে। তারা বলছেন যেটি গত বছর পাউডার দুধ 340 থেকে 400 টাকায় বিক্রি হলো, এবার সেটি 360 থেকে 420 টাকায় বিক্রি হচ্ছে। কিসমিসের দামও কিছুটা বাড়তি আছে বলছেন বিক্রেতারা। তবে সব কিছু নিয়ে আমরা দেখেছি ক্রেতাদের মধ্যে ঈদের যে সকল খাবার আছে, ঈদের যে সকল কেনাকাটা আছে খাদ্যপণ্যের, সেগুলো নিয়ে সন্তুষ্টি থাকলেও তাদের আসলে যেই মুরগির দাম কিংবা মাংসের দাম, সেগুলো নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে। এবং তেলের সংকটও কেটেছে চট্টগ্রামের বাজারে। তারা বলছেন যে তারা রমজানের শুরুর দিকে যেভাবে তেল পাননি, এখন কিন্তু তেল পাওয়া যাচ্ছে, দামও সহনীয় আছে, এবং গত সপ্তাহ থেকে তেলের এই সংকট দূর হয়েছে বলছেন বিক্রেতারা। আর মূলত যেহেতু রমজানের শেষ দিকে এসে ঈদের খাবার বা খাবারের দাম বেড়ে যায়, যে সকল খাদ্যপণ্য কেনা হয় সেগুলো যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য বাজার মনিটরিংয়ের উপর জোর দিচ্ছেন ক্রেতারা। রামিম, আপনার কাছে এবার একটু জানতে চাই যে বাজার সহনীয় রাখতে মনিটরিংয়ের কোনো ব্যবস্থা আপনার চোখে পড়েছে কিনা, বিস্তারিত জানাবেন। খুলনার বাজারে কিন্তু আসলে নিত্যপণ্যের
যে দাম দর সেটি কিন্তু বেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে আজকে। আর কয়েকদিন পরে কিন্তু ঈদের ঠিক আগ মুহূর্তের এই সময়টাতে কিন্তু বেশিরভাগ বছরে কিন্তু আমরা দেখেছি যে অস্থিতিশীল একটি পরিস্থিতি সৃষ্টি হয় নিত্যপণ্যের বাজারকে ঘিরে। তবে এবছর কিন্তু কিছুটা ভিন্ন রূপ রয়েছে বাজারে। আমরা এই মুহূর্তে নিত্যপণ্যের একটি বাজারে রয়েছি, মিস্ত্রিপাড়া বাজার, এবং এই বাজারে কিন্তু খুচরা পণ্যের যে বাজারটা রয়েছে সেই বাজারে কিন্তু বেশিরভাগ নিত্যপণ্য কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। প্রথমে যদি আপনাকে একটু চালের বাজারের কথা বলি, আজকে কিন্তু চাল বলতে গেলে প্রায় সব ধরনের চালই আজকে বেশ স্বাভাবিকই দাম রয়েছে। তার মধ্যে মিনিকেট এবং বাসমতি চাল যেটি রয়েছে সেটির দাম কিন্তু কিছুটা বেশি। মোটামুটি মিনিকেট আজকে 72 টাকার মিনিকেট 80 টাকায় বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি বাসমতি চাল যেটি রয়েছে সেটি কিন্তু 86-87 টাকা যেটি ছিল সেটি এখন বর্তমানে কিন্তু প্রায় 95-96 টাকা। গত 10 থেকে 15 দিনের মধ্যে আস্তে আস্তে কিন্তু এই দামটা বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এই চালের অন্যান্য যে চালগুলো রয়েছে, যেমন বিশেষ করে আঠাশ, স্বর্ণা, এই যে চালগুলো রয়েছে এগুলো কিন্তু একেবারেই স্থিতিশীল অবস্থায় দাম রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি বাজারে যে তেলের যে বাজারটি রয়েছে, তেলের বাজার কিন্তু বেশ স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে ব্যবসায়ীরা বলছেন। যে বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে প্রতি লিটার কিন্তু 175 টাকা বিক্রি করা হচ্ছে, কোনো কোনো জায়গায় 180 টাকাও বিক্রি করা হয়েছে আমরা দেখেছি। এর পাশাপাশি খোলা যে সয়াবিন তেল সেটি কিন্তু 180 থেকে 182 টাকা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে বাইরে। এর পাশাপাশি বাজারে ডাল, ছোলা এগুলোর চাহিদাও কিন্তু থাকে এই রমজান মাস জুড়ে। ছোলার দাম কিন্তু বাজারে আজকে কিছুটা কম রয়েছে। প্রতি কেজি ছোলা কিন্তু গত সপ্তাহে কিন্তু 100 টাকা করে বিক্রি করা হয়েছে, তবে আজকে সেটি কিন্তু মাত্র 95 টাকায় বিক্রি করা হচ্ছে প্রতি কেজিতে কিন্তু এখানে বেড়েছে, কমেছে কিন্তু 5 টাকা করে। মোটামুটি বললে চলে যে বাজার কিন্তু বেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে। বেশিরভাগ পণ্যের দামই কিন্তু গত কয়েকদিনের তুলনায় স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো রওশন, এই ছিল আমার কাছে খুলনা থেকে নিত্যপণ্যের বাজারের সবশেষ খবর। অমিত, আমরা শুনছিলাম রামিমের কাছ থেকে খুলনায় বাজার স্থিতিশীল অবস্থায় রয়েছে। বরিশালের বাজারের কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, রমজানের আগে আমরা দেখেছি যে রমজানে যে পণ্যগুলোর চাহিদা বেশি ছিল সেগুলোর দাম কিন্তু 2-3টি পণ্যের বেড়েছিল। এখন আবার যেহেতু ঈদ কাছাকাছি চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু আমরা বাজারে দেখছি যে বিশেষ করে মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম বৃদ্ধি পেয়েছে, এবং পেঁয়াজ, রসুন, আদা এগুলোর দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও বাজারে মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে ঈদের সময় যে পণ্যগুলোর চাহিদা বেশি থাকে সেগুলোর দাম কিন্তু বাজারে বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে যদি স্বাভাবিক অবস্থায় থাকা রসুনের কথা বলি, 170 টাকা থেকে 220 টাকা, আদা দেখা যাচ্ছে 100 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলু যেটি রয়েছে 5 কেজি 120 টাকায় বিক্রি হচ্ছে। তবে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ যেগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু আজকে বাজারে খুবই বেশি দেখা যাচ্ছে, এবং সপ্তাহ ব্যবধানে প্রায় 100 থেকে 300 টাকা পর্যন্ত প্রকারভেদে বেড়েছে। বিশেষ করে যদি এলাচের কথা বলি, যে 5600 থেকে 7000 টাকা বিক্রি হচ্ছে, যেটি আসলে এই বছরের শুরুর দিকে 1100 থেকে 1500 টাকা বেশি দামে এখন বিক্রি হচ্ছে। এছাড়া দারচিনি 600 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহেও 120 টাকা কমে বিক্রি হয়েছিল। এছাড়া লবঙ্গ 120 টাকা বেড়ে আজকে 2000 টাকায় বিক্রি হচ্ছে, এবং 300 টাকা বেড়ে গোলমরিচ 1700 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জিরা 30 টাকা বেড়ে 620 থেকে 720 টাকা পর্যন্ত আজকে বাজারে বেশি বিক্রি হচ্ছে। এবং যারা ব্যবসায়ীরা বলছেন তারা বলছেন যে পাইকারি বাজারে এই যে পণ্যগুলোর দাম বাড়তি থাকায় তাদেরও বাড়তি দামে কিনতে হচ্ছে এবং বিক্রি করতে হচ্ছে। তবে তারা বলছেন যে শুল্ক কিংবা ভ্যাট বাড়িয়ে দেওয়ার কারণেই আসলে পণ্যগুলোর দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ক্রেতারা যেটি বলছেন যে অন্যান্য নিত্য পণ্যের দ্রব্যের দাম স্বাভাবিক থাকলেও মশলা জাতীয় পণ্যের দাম অত্যাধিক পরিমাণে বেড়েছে, এতে কেনাকাটা করতে তারা কিছুটা হিমশিম খাচ্ছেন। তারা বলছেন যে এই পণ্যগুলোর দাম সহনীয় রাখতে সরকারের নজরদারি বাড়ানো উচিত। এবং আরেকটু জানিয়ে রাখি যে প্রতিদিনই কিন্তু জেলা প্রশাসনের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা বিকেলে কিন্তু বের হচ্ছেন এবং বাজার মনিটরিং করছেন। আসলে নগরবাসী বলছেন যে যতক্ষণ মনিটরিং করা হয় ততক্ষণ পর্যন্তই কিন্তু বাজারটি আসলে স্থিতিশীল থাকে, তার পরবর্তীতেই দেখা যায় অন্য চিত্র, আবার আগের দামেই কিন্তু ব্যবসায়ীরা বেচাকেনা করেন, এমনটি অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তো নগরবাসী আরও বলছেন যে যদি আসলে পুরোপুরিভাবে বাজার
বাজারটি মনিটরিং করা যায় কিংবা নিয়ন্ত্রণে আনা যায় তাহলে তাদের কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে। এবং বরিশালের বাজারে আজকে ছুটির দিনে ভিড়ও বেশ ভালো দেখা যাচ্ছে। তো বরিশালের মশলার বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন। ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই, ঈদ তো খুব বেশি সময় নেই, বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন, আর বাড়তি দামের বিষয়ে বিক্রেতারা কি বলছেন? রওশন, আপনি জানেন যে রান্নার অন্যতম উপকরণ মশলা, এবং ঈদকে কেন্দ্র করে ময়মনসিংহে কিন্তু মশলার বাজার একেবারেই সরগরম হয়ে উঠেছে। যেহেতু শুক্রবার আজকে ছুটির দিন, অনেকেই কিন্তু ঈদের কেনাকাটা বা যে মশলা জাতীয় বা অন্যান্য যে নিত্যপণ্য সেগুলো কেনাকাটা করার জন্য কিন্তু আসছেন। সকাল থেকে ময়মনসিংহের মেছুয়া বাজারের মশলা মহলে আমরা আছি। এখানে আসার পর যেটা দেখছি, প্রথমেই যে বেশ কিছু মশলা জাতীয় পণ্যের দরদাম জানিয়ে দিতে চাই। পেঁয়াজ, আজকে শুকনো পেঁয়াজ যেহেতু এসেছে, গত সপ্তাহের ব্যবধানে 2-3 টাকা করে দাম বেড়েছে। শুকনো পেঁয়াজ বিক্রি হচ্ছে 36 টাকা কেজি, এবং পাশাপাশি বেশ কিছু আরও যে অন্যান্য পণ্যগুলো রয়েছে, রসুন আমরা দেখতে পাচ্ছি, চায়না রসুন যেগুলো আমদানি করা রসুন, সেই রসুন বিক্রি হচ্ছে 120 থেকে 25 টাকা করে কেজি, এবং পাশাপাশি আদা দেখতে পাচ্ছি, এটিও আমদানি করা আদা, সেই আদা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা খুচরা বিক্রি হচ্ছে। এবং সেই সাথে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, তবে আলু যে বিষয়টি রয়েছে, আলুর দামটা কিন্তু অনেকটাই সস্তা দেখতে পাচ্ছি আমরা এখানে। 16 টাকা করে মাত্র পাইকারি কেজি বিক্রি হচ্ছে আলু, আর যারা খুচরা কিনতে চান তারা কিন্তু সর্বোচ্চ 19 থেকে 20 টাকার মধ্যে কিন্তু এখানে আলু কিনতে পারছেন বিভিন্ন আকার প্রকার ভেদে। এবং যেটা বরাবরই বলছিলাম যে আসলে রমজানের শুরুর দিকে মশলার দামটা যেরকম ছিল, তার থেকে কিন্তু আসলে ক্রমান্বয়ে মশলার দামগুলো বাড়ছে। আমরা বিভিন্ন মশলার দোকানগুলো দেখতে পাচ্ছি এখানে। প্রথমে যে দেখতে পাচ্ছি যে মরিচের গুঁড়া দেখতে পাচ্ছি, এটি 170 টাকা কেজি মরিচের গুঁড়া বিক্রি হচ্ছে, 270 টাকা কেজি মরিচের গুঁড়া বিক্রি হচ্ছে, এবং হলুদের গুঁড়া রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 160 থেকে 65 টাকা কেজি। এবং আমরা বিভিন্ন ডাল দেখতে পাচ্ছি, মসুরির ডাল কিন্তু গত সপ্তাহের ব্যবধানে আরও 2-3 টাকা বেড়েছে, 130 টাকা করে চিকন মসুরির ডালগুলো যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে। এবং সেই সাথে সবচেয়ে যে বেশি দামটা বেড়েছে, আসলে প্রতিদিনই যে পণ্যটির দাম বাড়ছে, সেটা হচ্ছে এলাচ। যেহেতু আমদানি করতে হয়, এলাচ কিন্তু 4800 টাকা থেকে এখন কিন্তু 5400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও আমরা সেটা সর্বোচ্চ 48 বা 49, 5,000 টাকা পর্যন্ত দেখেছিলাম, সে দাম কিন্তু বেড়েছে। এবং জিরা বিক্রি হচ্ছে 600 টাকা কেজি, আর লং বিক্রি হচ্ছে 1320 টাকা কেজি। এবং সেই সাথে যে অন্যান্য ধনিয়া সহ বা অন্যান্য যে মশলা জাতীয় পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু বেড়েই চলেছে। সাধারণ ক্রেতা যারা বলছেন, তারা আসলে বলছেন যে মশলা জাতীয় পণ্য কেনা নিম্নআয়ের মানুষের জন্য আসলে অনেকটাই দূর হয়ে যাচ্ছে। এবং বিক্রেতারা যেটা বলছেন যে আমদানি সুবিধাটা যদি আরও সহজ করা যায়, এবং তাহলে হয়তো বা এই মশলা জাতীয় পণ্যের দামটা আরও সামনের দিকে কমতে পারে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে মশলা জাতীয় পণ্যের সর্বশেষ খবর আমার কাছে। রওশন। মশলাসহ বিভিন্ন পণ্যের দাম জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে সপ্তাহের ব্যবধানে গাজীপুর এবং নওগাঁ বেড়েছে মুরগির দাম। কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। তবে স্বস্তি ফিরেছে ডিমের বাজারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের শফিউদ্দিন বাজার থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান, এবং নওগাঁর পৌর মুরগির বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। শুরুতে ইফতেখার, বর্তমানে বাজারে কেমন দামে মুরগির বিক্রি হচ্ছে, আর ডিমের দরদাম সম্পর্কেও জানাবেন। রওশন, রমজানের শুরুর দিকে কিছুটা মুরগির বাজার বাড়তি ছিল, তবে সেটি কিন্তু ক্রমে কিছুটা কমে এসে মাঝে যে রমজানের দিনগুলোতে বাজারে কিছুটা স্থিতিশীল অবস্থা ছিল মুরগির দামে, তবে সেই দামটি আবারও গত 3-4 দিন ধরে ধাপে ধাপে বাড়ছে। এবং আজকে আমরা দেখেছি যে গত সপ্তাহের তুলনায় সব ধরনের মুরগি কেজি প্রতি 20 থেকে 30 টাকা, এবং দেশি মুরগি সর্বোচ্চ 50 টাকা দাম বেড়েছে। আমরা দেখেছি যে গত সপ্তাহে ব্রয়লার মুরগি বাজারে বিক্রি হয়েছিল 180 টাকা থেকে 200 টাকার মধ্যে, তবে সেটি আজকে কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে 220 টাকা, অর্থাৎ কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি লেয়ার মুরগি, সেটি গত সপ্তাহে ছিল 280 টাকা, সেটি এই সপ্তাহে 20 টাকা বেড়ে কিন্তু দাম বেড়েছে 300 টাকা। এবং পাশাপাশি সোনালী মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 300 টাকা কিংবা 290 টাকা, সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 320 টাকা, অর্থাৎ এখানে 20 থেকে 30 টাকা দাম বেড়েছে। অন্যদিকে দেশি মুরগির দাম সবচেয়ে বেশি বেড়েছে। গত সপ্তাহে 600 টাকা কেজিতে দেশি মুরগি বিক্রি হলো, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 650 টাকা। এবং বাজারের ক্রেতাদের সাথে এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম। বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে খামারগুলোতে আসলে ভাইরাসের আক্রমণের কারণে অনেক মুরগি মারা যাচ্ছে, যে কারণে বাজারে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে এই মুরগির। এবং তারা বলছেন যে রমজানের
এখন যেহেতু শেষ দিকে সামনে ঈদের মৌসুমেও অনেক মুরগি বাজারে উঠবে, সে কারণে যে মুরগিগুলো এখন খামারে রয়েছে সেগুলো এখনো ছোট, যে কারণে বাজারে এখন মুরগি কম সরবরাহ হচ্ছে। তো যে কারণে বাজারে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে বলে তারা জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে ডিমের বাজারে কিছু দাম কমায় কারণে কিন্তু স্বস্তি ফিরেছে। আমরা গত ১ থেকে ১.৫ মাস ধরেই দেখছিলাম যে ক্রমান্বয়ে ডিমের দাম কমছে এবং সেটি আজকে বাজারে প্রতি হালি ডিম খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা হালি এবং ১১০ টাকা ডজন বিক্রি হচ্ছে। পাশাপাশি হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৭০ টাকা হালিতে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুরে মুরগির এবং ডিমের বাজারে সবশেষ তথ্য। আব্বাস, নওগাঁর বাজারে মুরগির দাম বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? রওশন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে সকাল থেকে মুরগির বাজারে ক্রেতাদের আনাগোনা অনেকটা বেড়েছে। আর বলা যায় যে এক সপ্তাহের ব্যবধানে এই মুরগির বাজারে মুরগির সরবরাহ কমে আসার কারণে বলা যায় যে প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত সব ধরনের মুরগির দাম বেড়েছে। আর এই কারণটা হচ্ছে যে সরবরাহ কম হওয়ার অজুহাতে দাম বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ী। তবে খুচরা ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা বলছেন যে এটি একটি সিন্ডিকেট বলে তারা দাবি করছেন। এই নওগাঁ পৌর এই মুরগির বাজারে দামের কথা যদি বলি যে দাম বাড়ার পরে এখানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 210 টাকা কেজি, লাল মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি এবং সোনালী মুরগিও একই দামে বিক্রি হচ্ছে। BB3 মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা কেজি, প্যারিস মুরগি 320 টাকা কেজি, পাকিস্তান মুরগি বিক্রি হচ্ছে প্রকারভেদে 320 টাকা থেকে 400 টাকা কেজি। সবচেয়ে বেশি দামে যে মুরগি রয়েছে দেশি মুরগি বিক্রি হচ্ছে 580 থেকে 600 টাকা কেজি। অর্থাৎ বলা যায় যে এক সপ্তাহের ব্যবধানে এই দেশি মুরগি 50 থেকে 60 টাকা পর্যন্ত দাম বেড়েছে। আর নওগাঁ জেলাতে আসলে খামারের পরিমাণ কম, যার কারণে এই জেলা চাহিদা মেটানোর জন্য পাশের জেলা জয়পুরহাট, বগুড়া এবং পঞ্চগড় থেকে খুব সকালে যারা খামারি রয়েছেন তারা এই খুচরা ব্যবসায়ীদের কাছে মুরগি দিয়ে যান। তারপরে এই খুচরা ব্যবসায়ী যারা রয়েছেন তারা সেই মুরগিগুলো কিনে কিছুটা বেশি দামে কিনে তারা ক্রেতাদের কাছে সরবরাহ করে থাকেন। এই খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন যে গত কয়েকদিন থেকে তারা কম পরিমাণ মুরগি পাচ্ছেন, তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে এবং বেশি দামে বিক্রি হচ্ছে, যার কারণে আসলে ক্রেতাদের সঙ্গে তার একটু বেশি কথা বলতে হচ্ছে বলে তারা মনে করছেন। এছাড়া তারা আরো দাবি করছেন যেহেতু সামনে ঈদ, আর ঈদের কারণে বাজারে মুরগির সরবরাহ কমেছে, এতে করে সিন্ডিকেট বলে তারা দাবি করছেন এবং মুরগির খামারিরা বেশি লাভের আশায় তারা বাজারে কম পরিমাণ মুরগি সরবরাহ করছে বলে দাবি করেন। তো এই ছিল আমার কাছে মুরগি বাজার নিয়ে সবশেষ। নওগাঁ এবং গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। দর্শক, আমরা শুনছিলাম মাংসের বাজার পরিস্থিতি। এবার আমরা একটু যেতে চাই ফলের বাজারে। সৈয়দপুরে ফলের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, কমতে শুরু করেছে দেশি বিদেশি সব ধরনের ফলের দাম। ফলের দরদাম নিয়ে আরও বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, বাজারে ফলের সরবরাহ কেমন দেখছেন আর দাম নিয়ে ক্রেতারা আসলে কতটুকু সন্তুষ্ট? রসুন ফলের দাম কমেছে, আজকে সকাল থেকে কমা শুরু করেছে, বিশেষ করে বিদেশি ফলগুলোর দাম এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা বিক্রেতারা। বিশেষ করে আপেলের দাম অনেক বেশি ছিল, আপেল প্রতি কার্টুনে কমেছে প্রায় 1000 টাকা পাইকারি দরে, এরকমটি আমরা জানতে পারছি বিক্রেতাদের কাছ থেকে। তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে ক্রেতাদের মনে অবশ্যই কিছুটা স্বস্তি আছে, যেহেতু বিদেশি ফলের দাম কমতে শুরু করেছে। এখন দেশি ফলগুলো যেগুলো আছে সেগুলো সেইগুলোরও দাম কমে যাবে এরকম তো আশা করছি। আরও যদিও দেশি ফলের দাম ইতিমধ্যেই নাগালের মধ্যেই আছে, তরমুজ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি, পেয়ারা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, বড়ই বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। শুধুমাত্র কলার দামে অস্বস্তি রয়ে গেছে, কলা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা হালি, যেটি ক্রেতারা বলছেন এটি অস্বাভাবিক এবং এটি নিয়ন্ত্রণ করার জন্য বারবার তাগিদ দিচ্ছেন। এছাড়া বিদেশি ফলের সরবরাহ যথেষ্ট পরিমাণে রয়েছে। কয়েকদিন আগে যে শুল্ক আরোপ করেছিল সরকার সেটি কমিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এখন আমদানি অনেক বেশি হচ্ছে দেশের বাইরে থেকে এবং এই সরবরাহ বেড়েছে বলে কমে গেছে বিদেশি ফলগুলোর দাম। যদি আমি আপনাকে একটু বলতে চাই, কমলা বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা পর্যন্ত, মালটা বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা পর্যন্ত। আপেলের দাম বেশি ছিল, সেটি কমে এখন 260 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে, যেটি আমরা গত সপ্তাহেও দেখেছি যে 350 থেকে 400 টাকা বিক্রি হতে। আঙুরের দাম কমেছে, আঙুর 400 টাকা কেজি ছিল গত সপ্তাহে, সেটি এই সপ্তাহে আজকে বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকা
প্রতি কেজিতে। এছাড়া খেজুরের দাম অনেকখানি কমে গেছে। খেজুরের দাম সবথেকে যে নিম্ন কোয়ালিটি সেটি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি। এছাড়া সর্বোচ্চ দর আছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ভালো মানের যে ফলগুলো বাজারে আসে। তো সব মিলে বলা যায় যে ফলের বাজারে অনেকখানি স্বস্তি আছে এবং যারা ক্রেতা আছেন তারা এখন অনেকটাই স্বস্তিতে বাজার করতে পারছেন। দর্শক, সাপ্তাহিক ছুটির দিনে বেচাকেনায় জমজমাট হয়ে উঠেছে বিপণী বিতানগুলো। পরিবার পরিজন নিয়ে পোশাক, জুতা আর কসমেটিক্সের দোকানে ছুটছেন অনেকেই। এই বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, আর এবছর পোশাকের দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রওশন, আজকে যেহেতু ছুটির দিনে কিন্তু যারা সরকারি চাকরিজীবী বা বেসরকারি বিভিন্ন কোম্পানিতে কর্মরত তারা কিন্তু ছুটিতে এসেছেন এবং সাতক্ষীরাতে যে বড় বাজারের যে সড়কটি রয়েছে, বড় বাজার তো থানা সড়ক, এই সড়কের যে সমস্ত বিপণী বিতান এবং কাপড়ের দোকানগুলো রয়েছে এখানে কিন্তু প্রচুর মানুষ দেখতে পাচ্ছি আমরা, যারা আজকে এখানে বেচাকেনা করতে এসেছেন। এবং মানুষের চাপে এই যে সড়কে কিন্তু যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ট্রাফিক বিভাগ। এত পরিমাণ মানুষ কিন্তু এই সড়কে চলাচল করছে এবং এখানকার যে দোকানগুলো রয়েছে, বিশেষ করে কাপড়ের পাইকারি এবং খুচরা দোকান, এই দোকানগুলোতে কিন্তু প্রচুর মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। বিশেষ করে অন্যান্য দিনের তুলনায় যত তাড়াতাড়ি মানে ঈদ যে কেনাকাটা সেটি তারা সারতে চাচ্ছেন। বিশেষ করে আজকে ছুটির দিন, এই ছুটির দিনকে ঘিরে কিন্তু মূলত তাদের বেচা বিক্রিটা বেড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। একই সাথে যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে এখানে আসছেন। বিশেষ করে গ্রাম অঞ্চল থেকে যে সমস্ত ক্রেতারা রয়েছেন, সাতক্ষীরার বিভিন্ন গ্রাম থেকে, তারা কিন্তু শহরের যে সমস্ত শপিং মল এবং এখানে যে সমস্ত ব্র্যান্ডের শোরুম রয়েছে এবং এখানে বড়বাজার সড়কের যে পাইকারি দোকানগুলো রয়েছে, বড় বড় যে দোকানগুলো রয়েছে, এখানে মূলত বেশি ভিড় করছেন এবং এখান থেকে স্বল্প মূল্যে তারা পণ্যগুলো কিনতে পারছেন। এখানকার তাদের যে পোশাকগুলো চাহিদা অনুযায়ী তারা পাচ্ছেন, একই সাথে তাদের চাহিদা অনুযায়ী স্বল্প দামে কিন্তু এই পোশাকগুলো তারা কিনতে পারছেন। অন্যান্য বছর এখানে ভারতীয় পোশাকের আধিক্য থাকে, আমরা এবার এসে দেখেছি সেটির কিছুটা কম। এখানে পাকিস্তানি থ্রি পিস সহ বিভিন্ন সালোয়ার কামিজ এই সমস্ত বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এবার এসেছে। একই সাথে লেহেঙ্গা, শিশুদের বিভিন্ন ধরনের ড্রেস, নতুন ড্রেস কিন্তু এবার বিক্রি হচ্ছে। এছাড়া পুরুষের গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি সহ নানা ধরনের পোশাকের কিন্তু চাহিদা বেড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। একই সাথে নারীদের এবার পছন্দের তালিকায় রয়েছে টু পিস, থ্রি পিস সহ যে সমস্ত বিদেশি যে সমস্ত থ্রি পিস রয়েছে সেগুলোর প্রতি তাদের আকর্ষণটা বেশি। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু বেচা কেনা অনেকটা বেশি, কারণ ভারতীয় ভিসা বন্ধ থাকার কারণে এখানকার সাতক্ষীরা যেহেতু সীমান্তবর্তী একটি জেলা, এই জেলার অধিকাংশ মানুষ কলকাতায় আগে মার্কেট করতে যেতেন, সেটি কিন্তু এখন বন্ধ হওয়ায় দেশের বাজারে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু বেচা বিক্রি বেড়েছে। একই সাথে দেশীয় পণ্যের বেচা বিক্রি বাড়ছে এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। এবারের ঈদে প্রায় 70 থেকে 80 কোটি টাকার পোশাক বিক্রি হবে এমনটি দাবি করছেন এখানকার ব্যবসায়ী সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে ঈদ বাজারের সবশেষ তথ্য। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট হয়ে উঠেছে ঈদের কেনাকাটা। সে বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব। সিলেট বিভাগে দিন দিন বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ। যে ফুল একসময় মানুষ শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতো, সেটি এখন বাণিজ্যিক চাষে রূপান্তর হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সূর্যমুখী তেলের চাহিদা বাড়ায় নতুন করে এই ফুল চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। গোলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। লাভজনক ও তেলের ভালো চাহিদা থাকায় সিলেট বিভাগ জুড়ে বেড়েছে সূর্যমুখী ফুলের চাষ। গত বছর 3 আগে যেখানে সিলেট অঞ্চলে সূর্যমুখী ফুলের চাষ ছিল অচেনা, সেখানে বর্তমানে বিভাগ জুড়ে এই ফুলের চাষ হচ্ছে 772 হেক্টর জমিতে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার রাধানগর গ্রাম, এখানকার তরুণ কৃষি উদ্যোক্তা মনিরুজ্জামান এতদিন তার সমন্বিত খামারে ধান, সবজি, মাছ চাষ করলেও নতুন করে এবার 4 হেক্টর জমিতে ফলিয়েছেন সূর্যমুখী ফুল। তিনি জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও সহযোগিতায় অনাবাদী জমিতে চাষ করেছেন এই ফুল। অন্যান্য জায়গায় যে হয়তো আমার দেখে আর খুব ভালো লাগতো, আমার খুব আগ্রহ ছিল এটা করার। তো আমি আসলে সুযোগ সুবিধা পাইতেছিলাম না, যে জায়গা জমিনের সংকট ছিল, তো এই জমিটা পরিত্যক্ত ছিল আর পানির সোর্স ছিল না এতদিন, কারণ এখানে পানির দরকার ছিল। আর ওই কৃষি অফিস থেকে পানির সোর্স দেওয়ার পরে স্যারের পরামর্শে এইগুলি করলাম আর কি। মনিরুজ্জামানের মতো দেশের উত্তর পূর্বাঞ্চলের কয়েক হাজার কৃষক এখন সূর্যমুখী ফুলের চাষ করছেন। তারা বলছেন, উৎপাদনের খরচ কম আর সহজেই তেল প্রক্রিয়াজাতকরণের কারণে দিন দিন সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন তারা।
তো গ্যাস আবার করায় কিন্তু আমি বাক্কা লাভবান হয়েছি। লাভবান হয়েছি পরে তো এইবার আমার দিছে, এইবার আমি আর কত বাড়ায় করছি। বাড়ায় করার পরে ফুলও খুব সুন্দর ফুল হয়েছে। আল্লাহ দিলে সরাই ঘুরছে মানে ভবিষ্যতে বাড়তি হয়েছে আল্লাহ দিলে মানে তেল আল্লাহ দিব আর সূর্যমুখী বীজ চাই নাই ফল করলে তো অল্প করে যে লাভবান হওয়া যায় আর কি, অনেক ভালো এটা। ব্যাপক চাহিদা আছে, অনলাইনে অনেক কোম্পানিরা আমার করছে, তারা চাহিদা দিছে, রেটও ভালো, তাদেরকে 250-300 টাকা প্রতি লিটার তেল সেল করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সূর্যমুখী চাষে সিলেট অঞ্চলে বিপ্লব ঘটেছে। দপ্তরের সার্বিক সহযোগিতা থাকায় দিন দিন এই অঞ্চলে বেড়েই চলেছে এর উৎপাদন। আমাদের সিলেট অঞ্চলের 4টা বিভাগে সূর্যমুখীর আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই বছর আমাদের প্রায় 772 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। আমরা সরকারি প্রণোদনার মাধ্যমে সিলেট অঞ্চলের 4টা জেলায় প্রায় 2600 কৃষককে বিনামূল্যে সূর্যমুখীর বীজ এবং সার প্রদান করা হয়েছে। তাছাড়া ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধিকে সূর্যমুখীর ব্যবহার ও ফুলের চাষ বৃদ্ধিতে সংস্থাটির তত্ত্বাবধানে সভা সমাবেশ প্রশিক্ষণ দিবসভিত্তিক কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। আমাদের যে বিভিন্ন প্রশিক্ষণ, মাঠ দিবস এবং আমরা যে কৃষক সমাবেশ করে থাকি, ওই সমস্ত সমাবেশে কিন্তু আমরা কৃষকদেরকে সূর্যমুখী তেলের গুণাগুণ সম্পর্কে আমরা অবহিত করছি এবং আমরা কৃষকরা কিন্তু আগ্রহ প্রকাশ করছি এবং ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় সূর্যমুখীর তেলের খাওয়ার অভ্যাসটা কিন্তু শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে সিলেট বিভাগের 4 জেলায় সূর্যমুখী ফুলের উৎপাদন বৃদ্ধিতে 2,500-এরও বেশি কৃষককে বীজ সারসহ প্রায় 58 লক্ষ টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। গুলজার আহমেদ, এখন সিলেট। সুমিষ্ট আমের জন্য দেশজুড়ে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ, তবে সুনাম থাকলেও ন্যায্য দাম থেকে বরাবরই পিছিয়ে থাকেন এখানকার আম সংশ্লিষ্টরা। এ থেকে উত্তরণে বিকল্প ফসল হিসেবে বর্তমানে স্ট্রবেরি চাষে ঝুঁকছেন জেলার কৃষকরা। এখানকার উৎপাদিত স্ট্রবেরি জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায়। রমজান মাসকে ঘিরে বেড়েছে এর চাহিদা। কৃষি বিভাগ বলছে উদ্যোগ নেওয়া হবে বিদেশি রপ্তানিরও। সোহান মাহমুদের তথ্য চিত্রে বিস্তারিত। আমের ব্যবসায়ী লোকসান এড়াতে কয়েক বছর আগে চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হয় স্ট্রবেরি চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় এ ফল চাষে আগ্রহ দেখা যায় চাষিদের মাঝে। ক্রমেই বাড়ে স্ট্রবেরির চাষাবাদ। ঝুঁকিপূর্ণ ফসল হলেও এবছর আবহাওয়া অনুকূলে থাকায় স্ট্রবেরির ফলন ভালো হয়েছে। গন্ধ, স্বাদে ও মানে অনন্য এসব স্ট্রবেরি বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে। সবচেয়ে বেশি স্ট্রবেরির চাষ হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর, ভাঙা ব্রিজ, পার কালুপুর ও পার দিলালপুর এলাকায়। স্ট্রবেরি চাষে পুরুষদের পাশাপাশি এখানে কাজ করেন নারীরাও। আমি 2 বিঘা স্ট্রবেরি করেছিলাম। স্ট্রবেরি করে যাই ভালো লাভবান হয়েছি। আমার হাজব্যান্ড স্ট্রবেরির আবাদ করি, তাই ফলন ভালো হয়েছে। 50-60 কেজি আমি 2 বিঘাতে পেয়েছি। 600 থেকে 700 টাকা কেজি পর্যন্ত আমি বিক্রি করছি। আমি চাষ করে উন্নত হতে পারছি না, তাই এখন স্ট্রবেরি লাগিয়ে আমরা উন্নত হতে পারছি। প্রতিদিন আমি 30 কেজি স্ট্রবেরি তুলে 600 থেকে 700 টাকা কেজি প্রতি বিক্রি করে আমি দিনে প্রায় 15,000 টাকা ইনকাম। কৃষি সংশ্লিষ্টরা বলছেন স্ট্রবেরির ভালো ফলন হলেও বাজার ব্যবস্থা না থাকায় বিপণন বাধাগ্রস্ত হচ্ছে। স্ট্রবেরি চাষে চাষিরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি এই চাষে ঝুঁকি রয়েছে বলে জানায় কৃষি অধিদপ্তর। উচ্চ মূল্যের একটা ফসল এবং এটির দেখা যায় যে বিঘা প্রতি খরচ পড়ে প্রায় 1 লক্ষ টাকা উৎপাদনে এবং সব কিছু খরচ বাদ দিয়ে 2 থেকে 2.5 লক্ষ টাকা কৃষকরা এটা লাভ করেন 1 বিঘা জমি থেকে। স্ট্রবেরিটা ভালো একটা ম্যাচ করেছে আসলে চাঁপাইনবাবগঞ্জের ওই শিবগঞ্জ এলাকাটা, স্পেশালি আপনার ওই কালুপুরে ওই জায়গাটায় আর কি। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সবাই কিন্তু ভালোই করছেন আর কি। অন্যান্য যারা দায়িত্বে আছেন কৃষি বিভাগ বলে, তারা যদি মার্কেট চেইনটা একটু ভালো করে তাহলে কিন্তু ভালোই পাবে। চলতি বছর জেলায় 82 হেক্টর জমিতে স্ট্রবেরি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8 মেট্রিক টন। এখন চাঁপাইনবাবগঞ্জ। একসময় চাহিদা থাকলেও এখন জৌলুস হারাতে বসেছে ধামরাইয়ের মৃৎশিল্প। এজন্য প্লাস্টিক এবং সিলভার সহ বিভিন্ন পণ্যের ব্যবহারকেই দুষছেন সংশ্লিষ্টরা। আর এমন অবস্থা থেকে উত্তরণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। বিস্তারিত প্রতিবেদনে।
সাভারের ধামরাইয়ের কুমারপাড়া সকাল থেকে ছড়িয়ে পড়ছে পোড়ামাটির গ্রান, সাথে কুমারের হাতের স্পর্শে তৈরি হচ্ছে মাটির তৈজসপত্র। তবে সময়ের পালাবদলে হাটবাজারে মাটির তৈজসপত্রের চাহিদা প্রায় শূন্যের কোঠায়, আর তাতেই হারাতে বসেছে প্রাচীন এই শিল্প। একদিকে মিলছে না কাঙ্ক্ষিত দাম, অন্যদিকে স্বল্প মজুরির কারণে শ্রমিক সংকট। সব মিলিয়ে অনেকেই ছাড়ছেন পুরনো এই পেশা। প্লাস্টিক বাইর হওয়ার পর থেকে এই মাটির মালটা একটু কম চলে। এই মালটা যে 4টা বেশি 5টা বেশি তাও পোষায় না। মানে কারিগরি বেতন হয়েছে যে তোমার 50,000। পোড়ামাটির এই শিল্পের জায়গা দখল করে নিয়েছে প্লাস্টিক, স্টিল, মেলামাইন, চীনামাটি, সিলভার সহ বিভিন্ন ধরনের ধাতব পদার্থ। এ অবস্থায় ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এ পেশায় রয়েছেন জেলার কাগুজিয়াপাড়ার কিছু পরিবার। তবে সেখানেও রয়েছে মাটি, জ্বালানি ও পুঁজি সংকট। আমাদের দেশ থেকে যদি বাইরে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি তাহলে এখানে বৈদেশিক মুদ্রাও এখানে আনা সম্ভব আমাদের দেশের জন্য। সরকারের পৃষ্ঠপোষকতায় যদি এখানে কোনো সহযোগিতা করে তাহলে আমরা এটা ধরে রাখতে পারবো, না হলে এটা কালের পরিবর্তে হারিয়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ধামরাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প টিকিয়ে রাখতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সাথে মৃৎশিল্পীদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানান উপজেলা প্রশাসন। অর্থপ্রাপ্তি বা ঋণ প্রাপ্তির একটি সংকট আছে এবং দক্ষ কারিগরেরও অভাব আছে। তো দুটিতেই আমরা ইন্টারভিন করব। আশা করি আমরা লোন প্রাপ্তির ক্ষেত্রেও যদি তারা আমাদের কাছে আসে, অবশ্যই আমরা এটা লোনের জন্য কীভাবে ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাটা নেওয়া হবে। শত বছরের ঐতিহ্যবাহী এই মৃৎশিল্পকে এখনও টিকিয়ে রেখেছেন ধামরাই ও সাভারের গুটি কয়েক পাল পরিবার। গ্রাহক পর্যায়ে তেমন একটা চাহিদা না থাকলেও বাপদাদার এই পুরনো পেশাকে টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পীরা। তারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সহযোগিতা না পেলে কালের বিবর্তনে হারিয়ে যাবে বাপদাদার এই পুরনো পেশা। হুমায়ুন কবির, এখন, ধামরাই। টাঙ্গাইলে 24 কোটি টাকা ব্যয়ে নির্মিত 4টি সেতুর কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। একাধিকবার মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি এর কাজ। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলা আর ঠিকাদারের গাফিলতিতেই দুর্ভোগ পোহাতে হচ্ছে বছরের পর বছর। কাউসাত আহমেদের তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। 2022 সালে টাঙ্গাইলের ঘাটাইলের দেওপাড়ার খাকুরিয়া এলাকায় 52 মিটার দীর্ঘ সেতুর কাজ শুরুর কথা থাকলেও 2023 সালেও নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি প্রকল্পটি। দুই পাশের সংযোগ সড়ক সহ বেশ কিছু কাজ বাকি থাকায় চরম ভোগান্তি হচ্ছে স্থানীয়দের। শুকনো মৌসুমে ঝুঁকি নিয়ে চলাচল করলেও বর্ষায় ঘুরে যেতে হয় কয়েক কিলোমিটার। ব্রিজ থাকতেও তারপরে হেঁটে আসতে হইতেছে, কারণ ব্রিজের কাজ শুরুই হয়, শুরু করছে যে শেষই করে না। 4 বছর ধরে আরম্ভ হইছে খাগুড়া ব্রিজ, কামই করে না। এই যে কাম বাদ থেকে গেছে গা। এই পাশে নামতে হয়, ওইটুকু আমরা হাইটা যাই, আর ওই পাশে যে উঠতে হয়, এরকমই। এর সাথে যে ব্রিজটা কাজ শুরু হয়েছে সেগুলো কমপ্লিট, কিন্তু এটা এখন পর্যন্ত হয় নাই। দেওপাড়ার মতো কালীহাতির বড় চওড়া সড়কের হরিপুর, বেদডোবা এবং রাজাফুর এলাকায় 3টি সেতুর কার্যাদেশ দেয় এলজিইডি। একাধিকবার মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করতে না পারায় আবারও সময় বৃদ্ধির আবেদন করেছেন সংশ্লিষ্টরা। যদিও এরই মধ্যে উত্তোলন করা হয়েছে প্রকল্পের বেশিরভাগ অর্থ। অবশ্যই তো গাফলতি একটা আছে, কারণ তা না হলে তো এত সময় লাগতে পারে না। গাড়িতে ওঠানামা একটা ঝুঁকিপূর্ণ আর কি, যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে, বড় ধরনের দুর্ঘটনা করতে পারে, প্রাণ নাশের সম্ভাবনা আছে। 2-3 জন দিয়ে এই সমস্ত ব্রিজ কাজ করায়, 2-3 জন লোক দেখে এই সমস্ত ব্রিজ দাদা কাজ করানোর মতো মনে হয় না। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। প্রায় 90% তো শেষ হয়ে গেছে, এখন আছে শুধু অ্যাপ্রোচ, উপরের কিছু রেলিং আর ওই যে অ্যাপ্রোচ রোড। মূল ব্রিজের কাজ শেষ হয়েছে, এখন অ্যাপ্রোচের কাজ চলছে। এটা শেষ করতে হয়তো 3 মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। এলজিডি যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের গাফিলাতিটাই এটা মূলত, তো তাদেরকেই সক্রিয় হওয়া উচিত এবং আসলে পরিশুদ্ধ হওয়া উচিত। বারবার মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করতে না পারায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। পট পরিবর্তনের কারণে অনেক সময় ঠিকাদারদের কিছু ঠিকাদার আবার তাদেরকে ট্রেস করা যাচ্ছিল না, পরে আমরা যাকে ট্রেস করা হয়েছে, এখন ঠিকাদারের সাথে আমাদের কাজ ধরার জন্য যে প্রক্রিয়া সেটা আমরা করছি। আমরা আশা করি যে বর্ষা মৌসুম আসার আগে 2 মাসের মধ্যে আমরা ব্রিজগুলি চলাচল উপযোগী করে দিতে পারব। বর্ষার আগে সেতুগুলোর কাজ শেষ করে জনদুর্ভোগ কমানোর দাবি স্থানীয়দের। এখন
টাঙ্গাইল। জামালপুরে অভিযান চালিয়ে 3টি ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এবং ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয় 3 জনকে। বৃহস্পতিবার জামালপুর মেডিকেল কলেজের পাশে দাঁড়িয়ে থাকা 3টি ড্রাম ট্রাক থেকে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকে অভিযান চালায় তারা। পরে উদ্ধার করা হয় 1400 বোতল ফেনসিডিল এবং 24 বোতল ভারতীয় মদ। জব্দকৃত এসব মাদকের আনুমানিক মূল্য 30 লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। শিল্পকলার শক্তিশালী বিনোদন মাধ্যম এবং শিক্ষার অন্যতম উপকরণ হিসেবে খ্যাতি রয়েছে চলচ্চিত্রের। তবে দর্শক খরায় দেশে একের পর এক বন্ধ হয়েছে সিনেমা হল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ময়মনসিংহের পূরবী সিনেমা হলটি। টানা লোকসানের ফলে প্রাচীন এই সিনেমা হল ভেঙে ফেলার কথা জানায় মালিকপক্ষ। ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন। প্রেক্ষাগৃহের একসময়ের ব্যস্ত টিকিট কাউন্টারে শিকারের আশায় জাল পেতেছে মাকড়সারা। খেয়ে হারানো গপ্পে দর্শকের চোখে মুখে মুগ্ধতা এখন কেবলই স্মৃতি। ষাটোর্ধ্ব ইউনুস আলী অবাক চোখে দেখছেন শৈশব, কৈশোর আর যৌবনের নানা স্মৃতি জড়ানো পূরবী সিনেমা হলের ধ্বংসস্তূপ। শুধু সিনেমা দেখার জন্যই এই হলে চাকরি করেছেন এক যুগেরও বেশি। পরে পেশা বদলালেও কাটেনি তার সিনেমার নেশা। শুরু থেকে দেখতেছি যে হলটা এখন বাঙ্গা চলতেছে, খারাপ লাগতেছে, দেখতেছি ছবি বিভিন্ন ছবি দেখছি, রাত জায়গার ছবি, উদ্বোধনের ছবি। এটাই যখন আমরা ছোট 12-13 বছর বয়স আমাদের, তখন আমরা এটার সাথে যুক্ত হয়ে গেছি, সিনেমা হলের সাথে। তো এই পন্থী এখনও আছি আমরা। স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত ময়মনসিংহের পূরবী সিনেমা হলটি 80 ও 90-এর দশকে ছিল ব্যাপক জনপ্রিয়। কিন্তু দর্শক খরায় দেশের অন্যান্য প্রেক্ষাগৃহের মতো ভেঙে ফেলা হচ্ছে এই হলও। তবে সরকারি সহায়তা পেলে নতুন ভবনে সিনেপ্লেক্স চালু করা সম্ভব বলে জানান হল মালিকরা। বহুতলা যেহেতু ভবন হয়েছে, যা আশা আছে আমারও যে জনগণের কথাটা আমার মানতে এখানে একটা সিনেমা হল থাকুক, যে আমি আশা আছে আমি থাকবো, রাখবো যদি আমার সরকার সাহায্য করে, আমাকে লোন দেয়। মন পড়া, আয়নাবাজি এবং হাওয়া, এগুলোর তো ব্যবসা হয়েছে, এগুলো সবাই দেখছে। যেমন সুরঙ্গ ব্যবসা হয়েছে, সবাই দেখছে। ভালো গল্প থাকতে হবে, ভালো মেকার থাকতে হবে, তাহলে সিনেমা হল চলবে। 2007 সালে ময়মনসিংহের সিনেমা হলগুলোতে একযোগে বোমা হামলা এবং করোনা পরবর্তী সময় থেকেই দর্শক খরায় ভুগতে থাকে ময়মনসিংহের সিনেমা হলগুলো। তবে নানান চড়াই উতরাই পেরিয়ে সর্বশেষ পূরবী এবং সায়াবানী নামে দুটো সিনেমা হল মাটি খামছে পড়ে থাকলেও শেষ রক্ষা হলো না পূরবী সিনেমা হলটির। খরচের লাগাম টানতে না পেরে কর্তৃপক্ষ সিনেমা হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়ে, যার কারণে সিনেমা হলটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছুদিন পরেই এখানে নির্মাণ হবে বাণিজ্যিক ভবন। চলচ্চিত্র খাত সংশ্লিষ্টরা বলছেন, এটি চলচ্চিত্র শিল্পের জন্য নিঃসন্দেহে হুমকি স্বরূপ। চলচ্চিত্র শিল্পকে বিকশিত করতে প্রেক্ষাগৃহ নির্মাণের বিকল্প নেই। তাই এই শিল্পের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিশ্লেষকরা। সম্মিলিতভাবে এই চেতনাবোধে জাগরিত হওয়া দরকার যে চলচ্চিত্র আমাদের জাতীয় সম্পদ, কাজেই এটিকে দর্শকের কাছে নিয়ে যাওয়া দরকার এবং আমরা প্রেক্ষাগৃহ আসলে তৈরি করতে হবে। ময়মনসিংহে একসময় অজন্তা, ছায়াবানী, অলকা, পূরবী ও সেনা অডিটোরিয়াম সহ 5টি সিনেমা হল ছিল। তবে এর মধ্যে কেবল টিকে আছে শুধু ছায়াবানী সিনেমা হল। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।